আরাবল্লী পাহাড়ের সবুজ অন্ধকারে ঘেরা ভানগড় দুর্গ, বিস্ময়কর স্থাপত্য কিংবা হেরিটেজ সব কিছুকে ছাপিয়ে গেছে ভানগড় দুর্গের ভুতুরে তকমাটা। ব্যাপারটা এমনই গা ছমছমে যে দুর্গের প্রবেশ মুখে কর্তৃপক্ষ নোটিশ লাগিয়ে দিয়েছে, কোনোভাবেই সূর্যাস্তের পরে দুর্গে ঢোকা যাবে না। ভানগড় দুর্গের পাথুরে দেয়ালে যুগ যুগ ধরে ধ্বনিত হচ্ছে নানা কাহিনী, যা শুনলে গায়ে কাঁটা দেয়। অবাক করা ব্যাপার হলো, রাজস্থানের এই দুর্গের আধিভৌতিক কাহিনীতে কিন্তু সরকারি স্বীকৃতিও রয়েছে। ঘুরতে আসা মানুষদের কাছে নানান অভিজ্ঞতার কথা শোনা যায় ভানগড় দুর্গ সম্পর্কে। অনেকেই হয়তো শুনেছে অল্প বয়সী মেয়ের কান্না, কেউ বা চুরি ভাঙার শব্দ, মাঝে মাঝে নাকি অদ্ভুত গানও শুনতে পাওয়া যায়। কেউ কেউ দুর্গের আশেপাশে ঘ্রাণ পান বিশেষ সুগন্ধির। কিন্তু মুঘল আভিজাত্যে নির্মিত এই পাথর দুর্গে ভূতের আনাগোনা হলো কিভাবে? অনেক রকমের গল্পের মধ্যে দুটি কাহিনী এক্ষেত্রে বেশি প্রচলিত। একটি হচ্ছে সাধু বালুনাথ আর অপরটি রাজকন্যা রত্নাবতীকে নিয়ে। 1573 সালে ভানগড় দুর্গটি অম্বরের শাসক রাজা ভগবন্ত সিং তার ছোট ছেলে মাধো সিংয়ের জন্য তৈরি করেছিলেন। মাধো সিং ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধান সেনাপতি মান সিংয়ের ছোট ভাই। ভগবন্ত সিং যখন ভানগড়ের কেল্লা তৈরি করছিলেন, তার পাশেই ছিল সাধু বালুনাথের আশ্রম। শুরুতে তিনি এই কেল্লা তৈরিতে বাধা দিয়েছিলেন, পরে বালুনাথ রাজি হন, কিন্তু ভগবন্ত সিংকে দিয়েছিলেন কঠিন এক শর্ত, কোনোভাবেই যেন কেল্লার ছায়া তার আশ্রমের উপর না পড়ে, তাহলে অনর্থ হয়ে যাবে। ভগবন্ত সিং বালুনাথের শর্তে রাজি হলেও সেটা রক্ষা করতে পারেননি। কেল্লা বিস্তৃত হতে থাকে। একসময় তার ছায়া ঠিকই এসে পড়ে বালুনাথের আশ্রমের উপর। ক্রুদ্ধ সাধুর দেয়া অভিশাপেই ধ্বংস হয়ে যায় ভানগড় দুর্গ। অপর গল্পের মূল চরিত্র ভানগড়ের রাজকুমারী রত্নাবতী। 18তম জন্মদিনে দূর দূরান্ত থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে। ভানগড় দুর্গের কাছেই বসবাস করতেন সিংঘিয়া নামের এক তান্ত্রিক। মনে মনে সেও রাজকুমারীকে পছন্দ করত। প্রেমের প্রস্তাবে সাড়া পাবেন না বুঝতে পেরে ওই তান্ত্রিক রত্নাবতীকে বশ করতে সুগন্ধির বোতলে মন্ত্র প্রয়োগ করলেন। রাজকন্যা যখনই সুগন্ধি শুঁকবেন, তখনই তার মধ্যে মন্ত্রের প্রভাব পড়বে। কিন্তু রূপবতী রত্নাবতী বুদ্ধিতেও ছিলেন প্রখর। সব বুঝতে পেরে সুগন্ধির বোতল একটি পাথরের উপর ছুঁড়ে মারেন তিনি। পাথরটি সিংহিয়ার মাথার উপরেই আশ্রয় পড়ল। মারা গেল তান্ত্রিক, কিন্তু তার আগে সে রাজকুমারীকে অভিশাপ দিয়ে যায়, রাজপরিবারের কাউকে সে আর বাঁচতে দেবে না। কিছুদিনের মধ্যেই ভানগড়ের সঙ্গে আজবগড়ের যুদ্ধ হলো। সেই যুদ্ধে রাজপরিবার সহ গোটা ভানগড় নির্মূল হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস, ওই কেল্লায় তান্ত্রিক ও রত্নাবতীর অতৃপ্ত আত্মা এখনও ঘুরে বেড়ায়। তবে ইতিহাস বলে ভানগড় দুর্গের প্রতিষ্ঠা মাধো সিংয়ের বাসস্থান হিসেবে। ভানগড়ের পরবর্তী শাসক ছিলেন তার পুত্র ছতর সিং। 1630 সালের দিকে ছতর সিংয়ের মৃত্যুর পর ভানগড়ের পতন শুরু হয়। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে দ্বিতীয় জয় সিং 1720 সালে ভানগড়কে তার রাজ্যের সাথে যুক্ত করেন। তাতেও ভানগড় দুর্গের আভিজাত্য ফিরে আসেনি। উল্টো 1773 সালের দুর্ভিক্ষের পর থেকেই শহরটি জনমানব শূন্য হতে শুরু করে। ভারত সরকার এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া মূলত নিরাপত্তা ইস্যু এবং দুর্গের ঐতিহ্য সংরক্ষণের জন্য এখানে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে। নিষেধাজ্ঞার কারণ হিসেবে অতি প্রাকৃত ঘটনাগুলোকেও বিবেচনায় রেখেছে তারা। এর পিছনে যে সুস্পষ্ট কোনো কারণ নেই তা কিন্তু নয়। কোনো জায়গা কিংবা স্থাপত্যের সাথে অতি প্রাকৃত ঘটনা জুড়ে দিয়ে পর্যটককে আকৃষ্ট করার কৌশল সারা বিশ্বেই প্রচলিত, যাকে বলা হয় ডার্ক ট্যুরিজম। পৌরাণিক কাহিনী একটি নির্দিষ্ট স্থান বা ঘটনা সম্পর্কে মানুষের মনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। বিশ্বে এমন বেশ কিছু স্থান রয়েছে যেগুলো এমন প্রচারণা ও মিথের কারণেই পর্যটকদের কাছে বিপুল জনপ্রিয়। যেমন রোমানিয়ার ব্রান ক্যাসেল, যা অনেকের কাছেই ড্রাকুলাস ক্যাসেল নামে পরিচিত। কার্পেথিয়ান পাহাড়ের পাদদেশে ব্রান ক্যাসেলের সাথে ড্রাকুলার কোনো সম্পর্কই নেই। এমনকি লেখক ব্রাম স্টোকারও ব্রান ক্যাসেল সম্পর্কে কিছুই জানতেন না। তবুও গোটা বিশ্ব থেকে প্রচুর দর্শনার্থী ব্রান ক্যাসেল দেখতে যায় ড্রাকুলার দুর্গ হিসেবেই।
অতি প্রাকৃত বা অলৌকিক ঘটনার প্রমাণ না থাকা সত্ত্বেও লোকমুখে ছড়ানো গল্প আর তাতে কর্তৃপক্ষের মৌন সম্মতি পর্যটকদের দিনের পর দিন আকর্ষণ করে যাচ্ছে। ভানগড় দুর্গের ব্যাপারটিও এমন। ইতিহাস এবং স্থাপত্যের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হলেও ভানগড় দুর্গ বিশ্বের শীর্ষ ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটি। মুনিম রাব্বি, যমুনা টেলিভিশন।